আমার বিয়ের ৭ দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন। পাত্রী পছন্দ করা আছে, শুধু ছেলের বিয়ের জন্য অপেক্ষা করেছিলেন। ছেলের বিয়ে হয়েছে ৭ দিন হয়ে গেছে, এখন শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আগামী শুক্রবার বিয়ে। এই বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শাশুড়িমা সেই থেকে এক নাগাড়ে কাঁদছে। শেষ বয়সে এই কোন বিপদে নেমে এলো ওনার সংসারে। বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন তখনও নিজেদের বাড়িতে ফেরেননি। আমাদের বিয়ের উপলক্ষে এসেছিলেন, তাদের ভিতর এই বিষয় নিয়ে নানা আলোচনা। আমি সবকিছু চুপচাপ দেখছি, কিছু বলার অবস্থা নেই আমার। হাতের মেহেদি এখনও শুকায়নি। বাড়ির নতুন বউ আমি, এখন গম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করে ভালো হবে। বিয়ের আগে 4 বছরের সম্পর্ক ছিল মনিরুলের সাথে। এক কলেজে পড়াশোনা, সে সুবাদে পরিচয়, সেখান থেকে প্রণয়ের সম্পর্ক। 4 বছর পর 7 দিনের আগে বিয়ে হয়েছে। জানা মতে মানিকরুলের মা বাবা আমাকে পছন্দ করেনি। আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ছেলে জেদের সাথে জিততে পারেনি বিধায় বিয়েটা হয়েছে। কথা ছিল বিয়ের পরে আমরা আলাদা থাকবো, আগের মতো পড়াশোনা চালিয়ে যাব। কিছুর খরচ শ্বশুর আব্বা দিবেন। যদিও শ্বশুরমশাই আমাকে পছন্দ করেনি, তবুও আমার পড়াশোনার খরচ চালাতে রাজি ছিলেন। কারণটা অবশ্য আমার অজানা, হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজে সবটুকু দায়িত্ব পড়াতে চেয়েছেন। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, শাশুড়ি মা এক নাগাড়ে কেঁদে চলেছে। সকাল থেকে এক জায়গাতে বসে আছেন। কয়েকজনের সন্তান গিয়ে দিয়েছেন, কিন্তু কি বলবো বুঝতে পারিনি। শুধু হাত পা চেপে ধরে বলছি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক। শাশুড়ি মাও ভাঙ্গা গলায় আমিন বলেছেন প্রতিবার। মনিরুল সকালবেলা শ্বশুরের সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। কয়েকবার কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ। শ্বশুর আব্বা অফিসে চলে গেছে, সন্ধ্যার পরে ফিরবেন। এই বয়সে এসে শ্বশুর আব্বা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন কিছু বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ি সম্পর্কে এমন ফাটল ধরবে আশা করিনি। ওনাদের ভেতরে ভালোবাসার কমতি আছে এমনটা 7 দিনে একবারও মনে হয়নি। আমার বরং ভেবেছি ওনাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ়, ভালোবাসায় পরিপূর্ণ। আসলে দূর থেকে যেমনটা দেখা যায়, ভিতর থেকে তেমনটা হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। ছেলের বউ হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। বিপদের সময় ওনাকে সান্ত্বনা দেওয়ার আমার কর্তব্য। নতুন বউ বলে সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। কত সময় এভাবে বসে থাকবেন? এরকম করলে আপনার শরীর খারাপ করবে। মনটা যেখানে মরে গেছে, শরীর দিয়ে আর কি হবে? তবুও এভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। মুখে বলা অনেক সহজ রে মা, কিন্তু কি করে শক্ত হব আমি? এত বছরের সংসার আমাদের, ছেলের বিয়ে দিয়েছি, কয়েকদিন পরে নাতি নাতনিদের মুখ দেখবো, অথচ উনি আবার বিয়ে করবেন বলেছেন। আল্লাহ কোন পাপে শাস্তি দিচ্ছেন আমাকে? বলে কান্নায় ভেঙে পড়লেন আমার শাশুড়ি। পরম যত্নে শাশুড়ি মাকে বুকে জড়িয়ে নিলাম, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আপনি চিন্তা করবেন না, আব্বার সাথে আমি নিজে কথা বলবো। ওনার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইবো, এমনটা না করার জন্য অনুরোধ করব। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। আর কয়েক মিনিট পর শ্বশুর মা একটু সান্ত্বনা হলেন, উঠে গোসল চলে গেলেন। আমিও ঘরে চলে এলাম। গোসলের সময় পেরিয়ে যাচ্ছে, কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বাথরুমে সাথে আলাদা আলাদা বাথরুম। বাড়ির সামনে সিঁড়ি বাঁধানো বিশাল পুকুর, তাই গোসল নিয়ে তেমন সমস্যা হয় না। বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে, খাটের ওপর বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত। ধীরে পায়ে হেঁটে ওর পাশে গিয়ে বসলাম, হাতের ওপর হাত রেখে বললাম, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মনিরুল কিছু বলল না, তাচ্ছিল্যে হাসি হাসলো, যেন সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই। মনিরুল, তুমি এভাবে ভেঙে পড়লে মাকে কে সামলাবে বলো? আব্বা হুট করে এমন অপান্তর সিদ্ধান্ত নেবেন কখনো ভাবতে পারেনি। জানো মিতালি, বাবা মায়ের সম্পর্ক ভালোবাসার কোনো অভাব ছিল না, কেন যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন বুঝতে পারছি না। এভাবে নিজের আলোচনা করে কোনো লাভ হবে না, আব্বার সাথে কথা বলতে হবে, তাহলে সমাধানের পথ বের হবে। আব্বা আজীবন এক কথার মানুষ, একবারে যা বলেন তাই করেন, কারো কথায় তোয়াক্কা করেন না। তবুও কথা বলে দেখতে হবে। কিছু ভালো লাগছে না তোমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারটা জানলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো। তাছাড়া লোকজনকে মুখ দেখাবো কি? ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে। বিকাল থেকে দলে দলে মহিলারা বাড়িতে ভিড় করছে, নানান জনের নানান কথা। গ্রামের পরিবেশ হয়তো এমনই হয়। এমন দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব হচ্ছিল না। আস্তে আস্তে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে নানান রকমের প্রশ্ন করছে, অদ্ভুত সব কথা বলছে। কয়েকজন আত্মীয় ওনাদের তালে তাল দিচ্ছে। ওনাদের কথায় আমারই গা ঘিন ঘিন করে উঠছে। বিরক্ত হয়ে একে একে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম। চিৎকার করে বলে উঠলাম, আমার শ্বশুর বিয়ে করুক বা না করুক, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কোথা থেকে এমন আজগুবি কথা নিয়ে আসেন
আপনারা আর আত্মীয় স্বজনদের বলছি সসম্মানে নিজেদের বাড়িতে ফিরে যান। আমাদের বদনাম করতে আপনাদের তিন বেলা পেট পুরে খাওয়ানো হচ্ছে না। শ্বশুর আব্বা তখন বাড়ি ঢুকছিলেন, আজ একটু আগে বাড়িতে ফিরছেন। আমার কথা শুনে কয়েক মুহূর্ত দাঁড়ালেন, কিন্তু কিছু বললেন না, চুপচাপ নিজের মতো ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগে আগে বেশিরভাগ আত্মীয় নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল, শুধুমাত্র মামি শাশুড়ি রয়ে গেলেন। হয়তো ননদের পাশে থেকে ননদকে সান্ত্বনা দিতে চাইছেন। সত্যি বলতে এইসব কিছু আর ভালো লাগছিল না। লোকজনের একটা কথা সহ্য করতে পারছি না। সত্যি হলো, লোক মুখে নিজের খারাপ কথা শুনতে বড্ড গায়ে লাগে। অবশ্য শ্বশুর আব্বা বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। শাশুড়ি মা ওনার ননদের ঘরে বসে আছেন, মনিরুল নিজের মতো বাইরে চলে গেছে। এখন বাড়িতে মানুষ বলতে আমরা 5 জন। কি করব ভেবে না পেয়ে সকলের জন্য নাস্তা বানালাম, আদা চা এবং পাস্তা। এর থেকে বেশি কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে। নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরে দিয়ে গেলাম। দরজা কড়া নাড়তে ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ বেশি এসলো, কে ওখানে? জি আমি মিতালি। ও আচ্ছা, ভেতরে এসো। আসসালামু আলাইকুম আব্বু, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, বেশ আদব কায়দা শিখেছো দেখছি। তা ভাই বেশ ভালো। জি, তা শুধু নাস্তা দিতে এসেছো নাকি কিছু বলবে? আসলে আব্বু আব্বু বলে যখন ডেকেছো তখন সংকোচ করো না। বাবা মেয়ে সম্পর্কে সংকোচ থাকা উচিত নয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি এ বাড়িতে? না আব্বু, তেমন কিছু না। কোনো জিনিসের প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে বলতে পারো। তোমাকে আমি মেয়ের মতে স্নেহ করি। শ্বশুরের কথায় ভয় অনেকটা কেটে গিয়েছে। ওনাকে যতটা খারাপ মনে করেছিলাম হয়তো ততটা খারাপ নয়। রাগের বশে বিয়ে কথা বলে ফেলেছেন। হয়তো শাশুড়ির সাথে ঝগড়া হয়েছিল, সাহস করে বলে ফেললাম। আব্বু আপনাদের দ্বিতীয় বিয়ের বিষয়ে কথা বলতে চাই। আম্মা অনেক বেশি কষ্ট পাচ্ছে। মুহূর্তের ভিতরে শ্বশুরের মেজাজ পরিবর্তন হয়ে গেল। চোখে মুখে রাগ উপচে পড়ছে, হাত দুটো শক্ত করে মুঠিবদ্ধ করে বসে রেখেছেন। কর্কশ গলায় বললেন, বৌমা তুমি এই পরিবারের অংশ। পারিবারিক আলোচনায় অংশ নেবে, সমস্যা নেই, কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চেষ্টা করবে না। আমি বিয়ে করবো কিনা এটা আমার আমাদের মান সম্মানের সমস্যা হলে হোস্টেলে ফেরত চলে যাও। চাইলে বাসা ভাড়া নিয়ে থাকতে পারো, মাসে মাসে টাকা পাঠিয়ে দেওয়া হবে। দরকার হলে তোমার শাশুড়ি আম্মাকেও সাথে নিয়ে যাও। এখন আসতে পারো। হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। শ্বশুর আব্বা যে এমন করবেন বুঝতে পারিনি। ভেবেছিলাম মনে আমার কথা শুনবেন, হয়তো শাশুড়ি মায়ের কষ্ট বুঝতে পারবেন, কিন্তু উল্টোটা হলো। পরের দিন সকালে মেয়ের বাড়ি থেকে 2 জন লোক এলো। শ্বশুর আব্বু নিজের হাতে সবার যত্ন আত্তি করেছেন। নানা পদের খাবারের আয়োজন করেছেন। লোক দুটি বাদ্যা নিজের মতো কথা বলে যাচ্ছে, খাবার খাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, সবকিছু জেনে বুঝে এরা কিভাবে এখানে মেয়ে বিয়ে দিতে রাজি পারে। এখানে পাত্র বিবাহিত, তার ছেলে পর্যন্ত বিয়ে করেছে, সেখানে কিভাবে মেয়ের বিয়ে দিতে পারে? ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মেয়ের বয়স 22 বছর। মেয়ের বয়স শুনে মাথায় বাজ পড়লো আমার। এখনকার যুগে 22 বছরের মেয়েকে এক ছেলের বাপের সাথে বিয়ে দিচ্ছে, যেখানে পাত্রের বয়স 50+। লোক দুটো সাথে বিয়ে দিচ্ছে। যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নতুন শাশুড়ি আসছে, সবকিছু নিজের হাতে ব্যবস্থা করে। আমি কোনো প্রকার উত্তর দিলাম না, হন্তভম্ব হয়ে বসে রইলাম। শ্বশুরের এই দ্বিতীয় বিয়ে করার কারণটা কি এখন পর্যন্ত আমরা সবাই অজানা। আমার স্বামী এই জিনিসটা সহ্য করতে না পারে আমাকে আমার শাশুড়িকে নিয়ে একটা বাসা আলাদা হয়ে আসলো, সেপারেট হয়ে। এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি, আর আমার শ্বশুর ওখানে আলাদা নিজের 22 বছরের বউকে নিয়ে সংসার করছে। এভাবে আমাদের জীবনের কাহিনীটা অতিবাহিত হতে পারলো।